আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। দেখতে দেখতে আমাদের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের কিন্তু আমরা একদম শেষের দিকে চলে আসছি। ঠিক আছে, আজকে আমি তোমাদের সামনে যে নিউক্লিয়ার বিক্রিয়া যে অংশটুকু বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে তো সেগুলো অলরেডি তোমাদেরকে গত ক্লাসেই আমি পড়িয়েছি। যে বিক্রিয়া থাকে সেখান থেকে আমাদের শক্তি বের করতে বলে, ঠিক আছে, এবং বন্ধন শক্তি বের করতে বলে, ঠিক আছে, কতটুকু শক্তি নির্গত হলো সেই জিনিসগুলো বের করতে বলে। আজকে আমি তোমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার যে প্রকার আছে সেই বিক্রিয়ার প্রকারগুলো আলোচনা করবো এবং পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করবো এবং কিভাবে তুমি টেকনিক্যালি এমসিকিউ গুলো সমাধান করবা সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একদম হাতে কলমে শিখাবো। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো কি বলছিলাম, আজকের যে আমাদের ক্লাস সেটা কি বলতো, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আজকের লেকচারটা আমাদের কয় নাম্বার লেকচার? 7 নাম্বার লেকচার। ঠিক আছে, এই 7 নাম্বার লেকচারে আমি তোমাদের নিউক্লিয়ার চেইন বিক্রিয়া পড়াবো এবং এই বিক্রিয়ার প্রকারভেদ পড়াবো। পাশাপাশি এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সমাধান করাবো, যেগুলো বইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো দেখো, আমাদের প্রথমে যদি দেখি আমাদের কি আছে, টপিকস কি কি সেটা আছে। তো টপিকস এর ক্ষেত্রে তোমরা জানো যে আমরা অলরেডি বুঝতেই পারছো কি কি পড়াবো। নিউক্লিয়ার বিক্রিয়া, তারপর নিউক্লিয়ার বিক্রিয়ার প্রকারভেদ পড়াবো এবং এমসিকিউ এর সমাধান করাবো। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে আমাদের নিউক্লিয়ার বা বিক্রিয়া বা চেইন বিক্রিয়া। ঠিক আছে, এই নিউক্লিয়ার বিক্রিয়াটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, কারণ আমাদের এখানে কি বলতো, তেজস্ক্রিয় রশ্মির যে ঘটনাটা এটা কিন্তু তোমার ক্ষয়টা তোমার কিন্তু এটা কিন্তু স্বতঃস্ক্রিয় মানে স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এখানে দেখো আমি চাইলে জোর করেও যদি ঘটাই তারপরেও কি ঘটনা ঘটতে পারে একটু খেয়াল করে দেখো কি বলছে। চেইন বিক্রিয়া এমন একটি প্রক্রিয়া যা একবার শুরু হলেই তাকে চালাবার জন্য অন্য অতিরিক্ত উৎস বা শক্তির প্রয়োজন হয় না। বুঝতে পারছো? অর্থাৎ এটা যদি একদম চলা শুরু করে এটা খালি চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক আছে, এটা চলার জন্য আবার যে নতুন করে তোমাকে কোনো কিছু করতে হবে বিষয়টা সেরকম নয়, মানে এটা চলতেই থাকবে। ওকে, ধরো তোমার ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে সমুদ্রের যে ঢেউ আছে, ঢেউ কিন্তু আসতেই থাকে এরকম। যে এই বিক্রিয়াটা কি বলতো, একবার শুরু হলে সেটা কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে এই নিউক্লিয়ার বিক্রিয়া বা চেইন বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, এই নিউক্লিয়ার বিক্রিয়া কয় প্রকার বলতো? দুই প্রকার। সেটা কি বলতো? একটা নিউক্লিয় ফিশন, নিউক্লিয় কি বলতো ফিশন, আর একটা কি নিউক্লিয়ার ফিউশন। নাম থেকেই বুঝতে পারতেছো কোনটা কি হবে। নিউক্লিয়ার ফিশন মানে কি বলতো? দেখো ফিশন, একটু খেয়াল করে দেখো, ফিশন আর একটা কি ফিউশন। ফিউশন, একটা ফিশন আর একটা কি ফিউশন। ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। দেখো তোমরাই বলো কোনটা ছোট বলো তো, এখানে ছোট কোনটা, এখানে ছোট কোনটা আর বড় কোনটা? নামের দিক দিয়ে ছোট কোনটা বড় কোনটা? এটা কি আমাদের ছোট না? তাহলে এটা ছোট যদি হয় তাহলে এটা কি বলতো, আমাদের আলটিমেটলি কি বলতো, ভাঙবে। এটা কি হবে? ভাঙবে বা বিভাজিত হবে। আর এটা কি বলতো, বড়, তার মানে এটা কি বলতো, জোড়া লাগবে। ঠিক আছে, এটা কি লাগবে বলতো, জোড়া লাগবে। অর্থাৎ আমাদের কি বলতো, এটা সংযোজন হবে, সংযোজন হবে, সংযোজন হবে, সংযোজন হবে। নাম থেকে আমরা বুঝতে পারবো। অনেকে কনফিউজড হয়ে যাও পরীক্ষার হলে, তাহলে কিভাবে মনে রাখবা? ফিশন ফিউশন, ফিশন কি বলতো 3 অক্ষরের, আর ফিউশন কি 4 অক্ষরের। ফিশন মানে কি ছোট, তার মানে কি ছোট হবে। আর ফিউশন কি বলতো বড়, তার মানে কি বড় হবে। বড় হবে কিভাবে বলতো? জোড়া লাগায় বড় হবে। একাধিক পরমাণু মিলে একটা পরমাণু তৈরি করবে, সেটা কি বলতো ফিউশন। আর একটা পরমাণু ভেঙে একাধিক পরমাণুতে তৈরি হবে, মানে ভেঙে যাবে, সেটা কি বলতো ফিশন, কারণ কি এটা ছোট হবে। বুঝতে পারছো? নাম থেকে আমরা বুঝতে পারি। তো এই দুইটা বিক্রিয়া আমাদের আছে। প্রথমত অবস্থায় আমরা যদি দেখি নিউক্লিয়ার কি বলতো, নিউক্লিয়ার আমাদের ফিশন। ফিশন মানে কি? ফিশন হলো 3 অক্ষরে, তার মানে কি বলতো বিভাজিত হবে। কি হবে বলতো? বিভাজিত হবে। তো সংজ্ঞায় যাওয়ার আগে আগে আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। দেখো চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বোঝানো হয়েছে মূলত। এখানে দেখো এই যে এই অংশটুকু কি বলতো আমাদের, এটা কি আমাদের ইউরেনিয়াম পরমাণু। ঠিক আছে, এই ইউরেনিয়ামে আমি কি করতেছি, নিউট্রন দ্বারা আঘাত করতেছি। দেখো নিউট্রন দ্বারা আমি আঘাত করতেছি। নিউট্রন দ্বারা আঘাত করার পরে এখানে এই বিক্রিয়া যদি দেখো কি হয়েছে, ব্যারিয়াম হয়েছে আর কি ক্রিপ্টন হয়েছে। তার মানে এটা ধরো ব্যারিয়াম, এটা কি বলতো ক্রিপ্টন। ঠিক আছে, তো এই যে আমাদের কি হবে বলতো, এখান দিয়ে আবার নিউট্রনটা এখানে চলে আসছে। এই নিউট্রনটা চলে আসার পরে সে আবার কি করে বলতো, আবার কি ইউরেনিয়ামকে আঘাত করবে। তো আঘাত করার পরে সেটা আবার কি হবে বলতো, আবার কি হয়ে যাবে বলতো, বিভাজিত হয়ে যাবে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের কি বলতো সবসময় চলতেই থাকবে। এই জন্য এই বিক্রিয়াটাকে কি বলা হয় বলতো, চেইন বিক্রিয়া। কি বিক্রিয়া বলা হয়? চেইন বিক্রিয়া। অর্থাৎ একবার শুরু হলে সেটা চালানোর জন্য আমার আর কি কিসের প্রয়োজন হয় না বলতো, বাইরে থেকে কোনো উৎস বা কোনো শক্তির প্রয়োজন হয় না। তাহলে একটু খেয়াল করে দেখো ফিশন জিনিসটা কি। যে প্রক্রিয়ায় ভারী নিউক্লিয়াস বিশ্লিষ্ট কি বলে, বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয়, প্রায় সমান ভরে। দেখো এখানে কি একটা ব্যারিয়াম কত 141, এটা কত 92, প্রায় কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না, প্রায় সমান ভরের। হ্যাঁ, তো এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হবে। প্রচুর পরিমাণ কি হবে? শক্তি নির্গত হবে। প্রচুর পরিমাণ শক্তি কি হবে বলতো, নির্গত হবে।
তাকে নিউক্লিয় কি বলে, ফিশন বলে। নিউক্লিয় কি বলে, ফিশন বলে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু এই বিক্রিয়াটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমাকে মনে রাখতে হবে। কি বলতো, আমাদের ইউরেনিয়ামকে আমি কি করছি বলতো, এই যে ইউরেনিয়াম, ইউরেনিয়াম এটা অবশ্যই তুমি কি করবা, একটু কষ্ট করে মুখস্থই রাখবা, কারণ এটা আমাদের সব সময় লাগবে এই বিক্রিয়ার ক্ষেত্রে, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে। তুমি যদি সৃজনশীল লিখতে যাও সেখানেও লাগবে। তো সাধারণত আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, বাট তোমার জানা থাকা ভালো। তো দেখো এই যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়ামকে আমি কি করতেছি, নিউট্রন দ্বারা, প্লাস নিউট্রন মানে কি বলতো, নিউট্রন দ্বারা আমি কি করছি, আঘাত করছি। এই যে এরকম ইউরেনিয়ামকে আমি নিউট্রন দ্বারা আঘাত করছি। তাহলে আঘাত করার পরে আলটিমেটলি কি হয়েছে বলতো, নিউট্রনের ভর কত, 1। তার মানে আমাদের এখানে কি হলো বলো, 235 আর 1 কত, 236। অর্থাৎ আমাদের এটা কি হয়ে যাবে বলতো, এটা আমাদের এক্সাইটেড মোমেন্ট হইলো, ঠিক আছে। এক্সাইটেড অবস্থা যদি হয় তাহলে এখানে কি সৃষ্টি করবে, দেখো এই ইউরেনিয়াম আমার ভেঙে ব্যারিয়াম হবে, আর কি হবে, ক্রিপ্টন হবে। ব্যারিয়াম হবে, আর এই বিক্রিয়া কি হয়েছে, ক্রিপ্টন হয়েছে। তো ব্যারিয়ামের ভর সংখ্যা 141 কত বলতো, 56। আর এটা কত, 92। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত, 36। এবং 3টা নিউট্রন তৈরি হয়েছে। 3টা নিউট্রনের ভর কত, 3। কারণ একটা নিউট্রনের ভর 1, তাহলে 3টা নিউট্রনের ভর কত, 3। এবং কি হবে বলতো, শক্তি, শক্তি সৃষ্টি করবে। একটা পরমাণু ভেঙে যখন একাধিক পরমাণু সৃষ্টি করতেছে, সেখানে অবশ্যই আমার কি হবে বলতো, শক্তি সৃষ্টি হবে, এবং অনেক বেশি শক্তি সৃষ্টি হবে, ঠিক আছে, অনেক হিউজ শক্তি সৃষ্টি হবে। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এখানে কেন শক্তি সৃষ্টি হবে, কেন শক্তির সৃষ্টি হবে। কারণ শক্তির এজন্যই সৃষ্টি হবে, গত ক্লাসে তোমাদের পড়াইছি, এইখানে কি হবে বলতো, এই বিক্রিয়ায় আমার কি পাবো, এই বিক্রিয়ায় কিন্তু আমি ডেল এম পাবো, মানে ভর ত্রুটি পাবো, ঠিক আছে। এই বিক্রিয়ায় আমি কি পাবো বলতো, ডেল এম পাবো। এই যে বিক্রিয়কের ভর আর উৎপাদের ভর, এই ভরের মধ্যে আমাদের কি থাকে, সাধারণত পার্থক্য থাকবে। তো এই যে পরিমাণ ভরের পার্থক্য থাকবে, সেটা আমার কি হবে বলতো, শক্তি হবে না, বলো, শক্তি হয়ে যাবে। যেহেতু আমার ভর ত্রুটি থাকবে, তার মানে কি শক্তি হবে। সো এই যে যখন তোমাকে বলবে যে কতটুকু শক্তি নির্গত হবে, তখন কিন্তু এগুলোর তোমার কি ভর টর দেওয়া থাকবে। তখন তোমাকে বের করতে হবে কি বলতো, ভর ত্রুটি। আগে বের করতে হবে কি, ভর ত্রুটি, ডেলএম, যেটা গত ক্লাসে পড়াইছি। তো গত ক্লাস যারা করো নাই, তারা এই ক্লাসে কিন্তু মানে বুঝতে পারবা, কিন্তু কিভাবে শক্তি উৎপন্ন হয়, কতটুকু শক্তি উৎপন্ন হয়, সেটা বুঝতে পারবা না। তো একটু কষ্ট করে যারা গত ক্লাস করনি, তারা অবশ্যই গত ক্লাস করবা, ঠিক আছে। ধারাবাহিকভাবে ক্লাস না করলে কিন্তু একটার পর আরেকটা টপিকস বোঝা যায় না। তো একটু খেয়াল করে দেখো যে এই ভর ত্রুটিটা বের করবা, দেন আমাদের শক্তি কি বলতো, ই ইজ ইকুয়াল টু কত, ভর ত্রুটি ডেল এম ইন্টু কি বলতো, সি স্কয়ার। এখান থেকে আমরা কি শক্তিটা পাবো, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি বলতো, বন্ধন শক্তি বলে থাকি, যেটাকে আমরা কি বলতো, বন্ড এনার্জি বলি। এবং নিউক্লিয়ার প্রতি বা গড় বন্ধন শক্তি কি হয়ে যায় বলতো, বন্ধন শক্তি বাই কত, আমাদের ভর সংখ্যা। গত ক্লাসে পড়াটা আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো একটু খেয়াল করে দেখো যে এটা কি, তাহলে এটা ছিল আমাদের নিউক্লিয়ার ফিশন। মানে দেখো এই যে ইউরেনিয়াম ভেঙে একাধিক পরমাণু তৈরি হয়েছে, তাহলে দেখো এটা কি ছিল বলতো, বড় ছিল না। একটা পরমাণু হিসাবে, একক পরমাণু হিসাবে এটা কি ছিল বলতো, বড় ছিল। কেন বড় ছিল, কারণ ভর সংখ্যা কত বলতো, 235, পারমাণবিক সংখ্যা কত, 92। আর সেখানে ভেঙে কি হয়েছে বলতো, এই যে ছোট ছোট প্রায় সমান ভরের কি আমাদের দুইটা পরমাণু সৃষ্টি করছে। তো এটা কি বলে, কি বলতো, ফিশন। তাহলে আমাকে যদি এমসিকিউতে থাকে কোনটি ফিউশন কোনটা ফিশন, তাহলে তোমরা কি করবা, কি বুঝবা বলতো, যখন একটা পরমাণু থেকে যখন একাধিক পরমাণু সৃষ্টি হচ্ছে, তখন সেটা হবে কি বলতো, ফিশন বিক্রিয়া। আর ফিউশনের ক্ষেত্রে কি হবে, ফিউশন নামটাই বড়, তার মানে এখানে কি বলতো, আমাদের একাধিক মৌল মিলে একটা মৌল বা একটা পরমাণু সৃষ্টি করবে। দেখো কি বলছে, যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে, কি নিউক্লিয়াস, হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে, হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস, মানে কি ভারী মানে কি বলতো, ভর বেশি, ভারী মানে কি ভর বেশি। তো এরকম ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অধিক শক্তি নির্গত করে, অধিক শক্তি কি বলতো, নির্গত করে, তাকে নিউক্লিয় ফিউশন বলে বা নিউক্লিয় সংযোজন বলে। ফিউশন মানে কি বলতো, সংযোজন। যেমন দেখো এখানে এই যে আমাদের হাইড্রোজেন, ঠিক আছে, একটা কি বলতো হাইড্রোজেন, আর একটা কি আমাদের ডিউটেরিয়াম। তো এটা মিলে তৈরি করছে কি বলতো, হিলিয়াম। অথবা ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মিলেও আমার কি তৈরি করতে পারে, হিলিয়াম। দেখো এখানে একটা পরমাণু, এটা একটা কি পরমাণু, তাই না, এটা আমাদের পরমাণু হাইড্রোজেন, এটাও আমাদের কি হাইড্রোজেনের কি বলতো, এটাও কিন্তু একটা পরমাণু। তাহলে এখানে কি হয়েছে, এখানে এই যে দুইটা পরমাণু, একটা পরমাণু দুইটা পরমাণু, এই দুইটা পরমাণু মিলে তৈরি করছে কয়টা বলতো, এই একটা পরমাণু তৈরি করছে। আর নিউটন কি আমাদের বলতো, নিউটন তো আমাদের কি পার্টিকেল, কণা। তো এখানে নিউটন আর কি বলতো, আমাদের প্লাস শক্তি তৈরি হবে, নিউটন প্লাস কি বলতো, শক্তি সৃষ্টি করবে। ওকে, তাহলে আমাদের এখানে যদি তোমার চিত্রটা দেখো, দেখো কি আছে বলতো, এই যে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম তোমার এখানে আসলো, তারপর আবার কি বলতো, ট্রিটিয়াম গেছে। এই যে মিলে কি হয়েছে বলতো, এখানে ফিউশন হয়েছে, মিলে কি হয়েছে, ফিউশন। তাহলে দেখো এখানে ছিল দুইটা, এখানে ছিল তিনটা, এখানে হয়েছে কয়টা বলতো, পাঁচটা, ঠিক আছে। তাহলে ভর পাঁচটা হয়েছে, এই পাঁচটা মিলে আমার ভর পাঁচটা মিলে এখানে কইছে কি হিলিয়াম, হিলিয়াম হয়েছে, হিলিয়ামের ভর কত, 4। তার মানে দেখো যে চারটা, চারটা দেখো। আর এখানে আর একটা থাকে, সেটা আমাদের কি বলতো, নিউট্রন, ঠিক আছে। এবং এখান থেকে কি হয়েছে বলতো, এনার্জিটা কি আমি পাবো,
আশা করি তোমরা বুঝতে পারছো। এই চিত্রটা কি বুঝতে পারছো? সবাই একটু কমেন্টে জানাও যে এই চিত্রটা বুঝতে পারছো কি না। তারপরে আমরা দেখি, দেখো কি আছে, যে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ায় এমসিকিউ সমাধানের টেকনিক। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো খেয়াল করে। তাহলে আমাদের এখান থেকে দেখো যে কি কি হয়, ঠিক আছে? এখানে কি কি হয় বলতো? যে আমাদের ধরো একটা পরমাণু কি বলতো, এক্স, এক্স একটা পরমাণু, এবং আর এক্স পরমাণুকে আমি এ পার্টিকেল দ্বারা আমি কি করলাম বলতো, আঘাত করলাম। আঘাত করার পরে আমাদের কি হলো বলতো, এখানে ধরো ওয়াই একটা পরমাণু সৃষ্টি করলো, পাশাপাশি আমাদের কি বলতো আর একটা পার্টিকেল বি তৈরি হলো, এবং সাথে কি বলতো আমাদের এনার্জি পাইলাম, এনার্জি। ওকে, তার সাথে আমরা কি প্রচুর পরিমাণ এনার্জি পাইলাম। এখন দেখো এটাকে আমি সংক্ষেপে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যে এক্স এ কমা বি ওয়াই। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে এইটা এভাবে লেখা যে কথা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স এ বি ওয়াই, অর্থাৎ এইটা এক্স কি তোমার বিক্রিয়কের পরমাণু, আর এটা কি বলতো বিক্রিয়কের তোমার পার্টিকেল, ঠিক আছে, যেটা দ্বারা তুমি আঘাত করছো। আর বিটা কি তোমার উৎপাদে যেটা তৈরি হবে সেটা, আর ওয়াইটা কি বলতো উৎপাদের আমাদের পরমাণু। তো এইটাকে সংক্ষেপে এটাও কিন্তু লেখা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাকে বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন ওয়েতে থাকতে পারে। তো আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে যে দেখো কিভাবে লেখা যায় এটাকে। যেমন ধরো আমাদের যদি বলি যে অ্যালুমিনিয়াম, সাপোজ মনে করো অ্যালুমিনিয়াম, সাপোজ এখানে যদি আমি লিখি অ্যালুমিনিয়াম কত, আচ্ছা এখানে লিখি অ্যালুমিনিয়াম আমাদের কত বলতো 1327, ব্র্যাকেটে আমি কি লিখলাম, ব্র্যাকেটে লিখলাম আলফা পি, তারপর এখানে কি লিখলাম বলতো, আমাদের এখানে কি লেখা যায়, সিলিকন, সিলিকন 14 আর বর্ষাঙ্ক কত 30। এটাকে আমি যদি লিখি, এইটাকে যদি আমাকে বলে এইটার বিক্রিয়া নিচের কোনটি, তাহলে এটার বিক্রিয়াটা কি হবে বলতো? এটার বিক্রিয়াটা হবে, দেখো এটা এইভাবে লেখা যায় অ্যালুমিনিয়াম 1327 প্লাস এখানে আলফা আছে না, আলফা মানে কি বলতো আমাদের, আলফা মানে কি হিলিয়াম, প্লাস কি বলতো হিলিয়াম, হিলিয়াম 24, আলফা মানে কি হিলিয়াম, ঠিক আছে। এটা বিক্রিয়া করে কি তৈরি করছে বলতো, এইটা বিক্রিয়া করে তৈরি করছে সিলিকন, সিলিকন কত বলতো 14 30, আর এই পি মানে কি বলতো আমাদের প্রোটন, প্রোটন মানে কি বলতো আমাদের হাইড্রোজেন, অর্থাৎ 1 আর 1, বুঝতে পারছো? তো এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো এখানে কি হয়েছে যে 27 আর 4 কত 31 হয়, এখানে 30 আর 1 কত 31, এখানে কত 13 আর 2 কত 15, 14 আর 1 কত 15, মিলছে? তাহলে আমাদের এই বিক্রিয়ার এভাবেও কিন্তু থাকতে পারে। তো এটাকে তোমার বিক্রিয়ার রূপে এভাবে লেখা যায়, বুঝতে পারছো? এই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এইভাবেও কিন্তু আমাদের বিক্রিয়াটাকে সংক্ষেপে লেখা হয়। ওকে, তো এখন তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি বলতো, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখো, নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, কি বিক্রিয়া বলতো, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া। ওকে, এখান থেকে কি কি জিনিস মনে রাখবা, যে মনে রাখতে হবে যে এখানে নাম্বার 1 বিক্রিয়কের বিক্রিয়কের ভর সংখ্যা, বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি বলতো উৎপাদের ভর সংখ্যা, বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কত উৎপাদের ভর সংখ্যা। তারপর মনে রাখতে হবে বিক্রিয়কের 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 পারমাণবিক সংখ্যা, বিক্রিয়কের পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কত উৎপাদের পারমাণবিক সংখ্যা, বিক্রিয়কের পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কত উৎপাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তারপর আমাদের এখানে মনে রাখতে হবে যে আলফা কণা, যদিও আগেও লিখে দিয়েছিলাম তারপর আবার লিখতেছি, আলফা কণা নির্গত হলে ভর ভর কত কমে বলতো, ভর কমে 4, এবং পারমাণবিক সংখ্যা কত কমবে বলতো, পারমাণবিক সংখ্যা কমে 2, এটা তোমরা জানো। আর যদি বিটা কণা নির্গত হয়, বিটা কণা নির্গত হলে
বিটা কণা নির্গত হলে কি হবে বলতো? বিটা কণা নির্গত হলে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কি হয়? কিন্তু পারমাণবিক সংখ্যা কি বলতো? এক বাড়ে। মনে রাখতে হবে, ধরো একটা পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে ওই পরমাণুর ভর সংখ্যা কমে কত? 4, এবং পারমাণবিক সংখ্যা কমে কত? 2। একটু পরে আমরা এমসিকিউতে কিন্তু এগুলো কিন্তু লাগবে। আর বিটা কণা যদি নির্গত হয় তাহলে সেক্ষেত্রে কি লাগবে বলতো? সেক্ষেত্রে আমাদের ভরের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ধরো ইউরেনিয়াম থেকে যদি বিটা নির্গত হয় তাহলে ইউরেনিয়ামের ভরের কোনো চেঞ্জ হবে না, বাট নতুন যে পরমাণু সৃষ্টি করবে তার কি পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো, বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু উৎপাদের ভর সংখ্যা, একদম কেমিস্ট্রি, ঠিক আছে? বিক্রিয়কের পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কত? উৎপাদের পারমাণবিক সংখ্যা, এটাও কি কেমিস্ট্রি, ঠিক আছে? এখন এই যে তোমার কেমিস্ট্রির সাথে এই জায়গা নিউক্লিয়ার বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আসলে তফাৎটা কোথায় জানো? আমি যদি বলি নিউক্লিয়ার বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য, ঠিক আছে? নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্যটা কি জানো? বিক্রিয়ার পার্থক্যটা হলো যে দেখো, নিউক্লিয়ার বিক্রিয়ায় তোমার কি হয়? নিউক্লিয়ার বিক্রিয়ায় যখন নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে তখন কিন্তু পরমাণুই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নিউক্লিয়ার বিক্রিয়ায় কি হবে বলতো? নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর পরিবর্তন ঘটে, ঠিক আছে? পরমাণুর পরিবর্তন হয়। বিক্রিয়কে যে পরমাণু থাকে উৎপাদে কি সেই পরমাণু পাচ্ছ না, মানে টোটাল পরমাণুই চেঞ্জ হয়ে যাচ্ছে, পরমাণুর পরিবর্তন হয়। আর রাসায়নিক বিক্রিয়া কি হয় জানো? রাসায়নিক বিক্রিয়ার মূলত আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া যেটা হয়, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর কি বলতো? শেষ শক্তি স্তরে ইলেকট্রনের পরিবর্তন ঘটে, ঠিক আছে? এটা হলো আমাদের রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য। তো একটু খেয়াল করে দেখো যে আমরা কিছু এমসিকিউ সমাধান করি। যেমন যে কি বলছে, এই কোশ্চেনটা আমাদের বইয়ের 13-14 সালে আসছে। 13-14 সালে কি কোশ্চেন আসছে? ফিশন প্রক্রিয়ায় ইউরেনিয়াম বিভাজনের ফলে নির্গত শক্তির পরিমাণ কত? এই যে ফিশন বিক্রিয়া যেটা আমরা দেখলাম প্রথম দিকে, যেটা আমরা দেখছি, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় কত শক্তি? প্রায় কত বলতো? 210 ভোল্ট, মানে প্রায় কত? 200 ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে, ঠিক আছে? শক্তির পরিমাণ কত? প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায়, ঠিক আছে? এক্সাক্ট 200 না, কিন্তু প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো আমাদের এটা অ্যান্সার কত হবে বলতো? এটা অ্যান্সার হবে ইউরেনিয়াম যখন তোমার কি করবে? বিভাজিত হবে, ব্যারিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন করবে, তখন কতটুকু শক্তি নির্গত হবে বলতো? প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কত বলতো? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স হচ্ছে, এখানে এক্স কি দেখো, এই যে এক্সটা নির্ণয় করতে বলছে, তাহলে এক্সটা কি হবে? তো এক্স বের করার জন্য আমাকে প্রথমত কি করতে হবে বলতো? বিক্রিয়কের ভর সংখ্যা দেখো, ভর সংখ্যা এখানে কত বলতো? এখানে কত? 9 প্লাস কত? 4 ইজ ইকুয়াল টু কত বলতো? 12 প্লাস কত? এক্স। আমি জানি না, এক্স এর ভর সংখ্যা বের করতেছি, তাহলে এখানে কত হবে বলতো? 13 কত? এক্স ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এক্স এর ভর সংখ্যা কত পাইছো বলতো? 1। এটা হলো আমাদের কি বলতো? ভর। এখন আসো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত হবে দেখো? পারমাণবিক সংখ্যা এখানে আছে কত? 4 আর 2 কত? 6, তাহলে মানে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? এখানে আছে কত? 6, এখানে আছে কত বলতো? 6, তাহলে 6 প্লাস কত? এক্স। তাহলে এখন দেখো তো এখানে এক্স এর মান কত হবে? এখানে 6 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এক্স এর পারমাণবিক সংখ্যা কত? 0 হবে। এক্স এর পারমাণবিক সংখ্যা হবে কত? 0, আর ভর সংখ্যা হবে কত? 1। তাহলে এরকম কোনটা আছে বলতো? নিউটন না? তাহলে সুতরাং আমাদের কি হবে বলতো? x01 মানে কি বলতো? নিউটন 01, অর্থাৎ আমাদের এখানে কি পাবো বলতো? নিউট্রন, যার পারমাণবিক সংখ্যা কত? 0 এবং ভর সংখ্যা কত? 1। বুঝতে পারছো? তো এই যে এইটা কত হবে, এখানে কি হবে না হবে, এটার জন্য তোমার কি করতে হবে? ভর সংখ্যা ইকুয়াল ধরতে হবে এবং পারমাণবিক সংখ্যা ইকুয়াল ধরতে হবে। কারণ আমরা জানি, একটু আগে লিখে দিলাম, নিউক্লিয়ার বিক্রিয়ায়
বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু উৎপাদের ভর সংখ্যা, বিক্রিয়কের পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কি বলতো উৎপাদের পারমাণবিক সংখ্যা। এটা কত সালে আসছে বলতো? এটা আমাদের কোন চুয়েটে আসছে, চুয়েটে আসছে কত সালে? 11-12 সালে, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, পরে কোশ্চেনটা দেখো কি বলছে, যে এই যে একটা পরমাণু আছে, ধরো এই একটা পরমাণু, আমাদের কোন পরমাণু সেটা দেখার দরকার নাই। এখানে দেখো এই একটা পরমাণু, এটা ভেঙে এটা আর এটা তৈরি করছে, এবং আলফা, এখানে বিক্রিয়ায় কয়টি বিটা কণা বের হবে? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, তোমরা দেখি বের করতে পারো কিনা। এখানে কত হবে বলতো? এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, একটু দেখো আমি কিভাবে করবো। এখানে এখানে যদি আমরা দেখি যে বিক্রিয়কের ভর সংখ্যা, তাহলে ভর যদি আমি দেখি, ভর সংখ্যা কত বলতো? 222, ঠিক আছে। এখানে আছে কত বলতো? 222, মানে বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি উৎপাদের ভর সংখ্যা। তাহলে আমার কি হবে? 222 ইজ ইকুয়াল টু এখানে আছে কত? 206, তাহলে কত হবে? 206 প্লাস এখানে আছে কত বলতো? এখানে 8 ইন্টু কত? 1, কারণ একটা নিউটনের ভর কত? একটা নিউটনের ভর হলো 1। নিউটন সংখ্যা কত বলতো? নিউটন সংখ্যা এখানে আমাদের 8, প্লাস কি আমাদের কি আছে বলতো? আলফা। আলফা মানে কি বলতো? হিলিয়াম। এখানে আলফা মানে কি বলতো? হিলিয়াম, তাই তো। হিলিয়ামের ভর সংখ্যা কত বলতো? আমাদের 4, একটা আলফা। কয়টা আলফা এখানে বলতো? একটা আলফা। এই জায়গায় একটু প্যাচ, আলফা মানে কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে হিলিয়াম পরমাণু ক্ষেত্রে আমাদের কি বলতো? ভর সংখ্যা কত? 4, পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি হয়। তো আমাদের ভর সংখ্যা দেখে আমাদের এখানে কত হয়েছে বলতো? ভর সংখ্যা এখানে দেখো, এখানে আছে 222, এখানে আছে কত বলতো? 206 আর 8, কত? 206 আর 8 আমাদের কত হয় বলতো? আচ্ছা, আমাদের কয়টা আলফা হবে সেটা তো আমরা জানি না। আচ্ছা দেখি আগে, তো আলফাকে আমি আলফাই রাখি, আলফাকে আগে আলফাই রাখি, তারপরে আমি আসতেছি, ঠিক আছে। আলফার ভর কত সেটা আমি আগে বের করে নিই, ঠিক আছে। আগে থেকে যদি ধরি তাহলে প্যাচ লেগে যাবে, কারণ একটাও আলফা নির্গত হতে পারে, দুইটাও নির্গত হতে পারে, ঠিক আছে। তো এই জন্য আলফাকে আলফা রাখলাম। পরবর্তীতে আমরা আসতেছি 206 আর 8 কত? 214, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো? 8 আসতেছে না? তাহলে এখানে আলফার ভর কত? 8। আলফার ভর কত? 8। তাহলে এখানে কয়টা আলফা নির্গত হয়েছে বলতো? আলটিমেটলি এখানে দুইটা আলফা নির্গত হয়েছে, কারণ একটা আলফার ভর কত আমাদের? একটা আলফার ভর 4, 4-এর গুণিত ওখানে যখন আমি ভর সংখ্যা কম পাবো, তার মানে বুঝবা যে 4 নির্গত, 4 কম থাকে তাহলে কি একটা আলফা, 8 কম থাকলে কি দুইটা আলফা, 12 কম থাকলে কি তিনটা আলফা। তার মানে এখানে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট করা নাই। সো এখানে মনে রাখতে হবে বিক্রিয়াটা কমপ্লিট করা নাই। তাহলে বিক্রিয়াটা যদি আমি কমপ্লিট করি তাহলে এখানে হবে কত ভাইয়া? 2, ঠিক আছে। 2, ঠিক আছে। কি হবে বলতো? 2। তো একমাত্র আলফা কণা নির্গত হলেই ভর সংখ্যার কি পরিবর্তন ঘটে? বিটাতে তো পরিবর্তন ঘটে না, যেহেতু ভর সংখ্যা আমার 8 কমছে। এই যে এই জায়গার এই দুইটা মিলে কত বলতো? 8 কমে, তার মানে এখানে দুইটা আলফা কণা নির্গত হয়েছে। ওকে, এখন আসে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমাদের কি বলতো? এখানে 86, কত? 86। 86 যদি হয়, 86 ইজ ইকুয়াল টু কত? এখানে দেখো একটু খেয়াল করে, 82 আছে, 82 আছে। আচ্ছা, নিউটনের কি কোনো ভর পারমাণবিক সংখ্যা আছে? এই নিউটনের কোনো পারমাণবিক সংখ্যা আছে? নাই, তাহলে আমাদের নিউটনের হিসাব হবে না। প্লাস কি আমাদের আলফা। তাহলে দেখো তো এখানে কি বলতো? আলফা মানে কত আসে বলতো? 4 না? তাহলে ভাই 2 আলফা মানে কি বলতো? 2 আলফা ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু হিলিয়াম 2 4। তাহলে এখানে কত হয় বলতো? আমাদের আলটিমেটলি ভর সংখ্যা হয় কত বলতো? 4। তাহলে ভর কত হবে বলতো? 2 আলফা মানে ভর কত? 8। আর পারমাণবিক সংখ্যা কত বলতো? পারমাণবিক সংখ্যা কত হয় বলতো? 4, দুইটা আলফা হলে। তাহলে এই দুইটা আলফা যদি আমি দেই তাহলে বিক্রিয়াটা কি সমতায় চলে আসে না? তাহলে এখানে কি কোনো আমার কম বেশি আছে? কোনো কম বেশি আছে? নাই। কম বেশি নাই মানে কি? তাহলে এখানে কি বিটা কণা নির্গত হবে না? অবশ্যই হবে না। যদি এখানে আমাদের পারমাণবিক সংখ্যা 1 বেশি থাকতো, কি থাকতো বলতো? বেশি থাকতো, অর্থাৎ এই জায়গায় 4 না থেকে যদি 3 থাকতো, যদি এখানে 4 না থাকে, যদি 3 আলফা, যদি ধরো আলফা 3 হতো, আলফা ইজ ইকুয়াল টু কি বলতো? যদি আলফা ইজ ইকুয়াল টু কত বলতো? যদি আলফা ইজ ইকুয়াল টু 3 হয়, 3 হয়, তখন আমাদের কি হবে বলতো? তখন একটা বিটা নির্গত হবে, একটা বিটা নির্গত হবে। যদি আমাদের এখানে আলফা ইজ ইকুয়াল টু 2 হতো, তাহলে কি দুইটা বিটা নির্গত হইতো। কিন্তু দুইটা আলফা কণা নির্গত হয়েছে, এটা আমরা কিন্তু ভর সংখ্যার দ্বারাই শিওর হয়েছি। এজন্য তোমরা যেটা করবা, প্রথম দিকে পারমাণবিক সংখ্যা নিয়ে কিন্তু কাজ করবা না, তোমরা কাজ করবা কি? ভর সংখ্যা নিয়ে। ভর সংখ্যা যদি 4-এর গুণিতক হারে কমে, তার মানে আলফা কণা নির্গত হয়েছে। 4 কমলে একটা আলফা, 8 কমলে কি দুইটা আলফা। এখানে দেখতে পাচ্ছ আলফার মান কত? 8, তার মানে এখানে কয়টা আলফা? দুইটা আলফা। সো দুইটা আলফা দিলে আমি দেখতেছি কি পারমাণবিক সংখ্যা কি হয়? ইকুয়াল হয়। সো আমাদের এখানে কি বিটা কণা নির্গত হয় নাই। তার মানে এখানে বিটা কণা নির্গত হয় নাই। কয়টা বিটা নির্গত হয়েছে বলতো? 0টি। কয়টা বিটা নির্গত হয়েছে? 0টি। তারপরে দেখো
কি বলছে, বিসমাথ তেজস্ক্রিয় বিকিরণের পর এই যে আমাদের এইটা তৈরি করছে, মৌলটি তৈরি করে। এখানে বিকিরণের ধরন হচ্ছে, মানে বিকিরণের ধরন কি দেখো, ভর সংখ্যা সেম আছে। ভর সংখ্যা এখানে দেখো, এখানে ভর সংখ্যা কি বলতো, এখানে ভর সংখ্যা কত বলতো, ভর আমাদের কত 210 ইজ ইকুয়াল টু কত 210, তার মানে আমাদের সেম আছে। এখানে আছে কি বলতো 83, এখানে আছে কি বলতো 84। তাহলে 83 থেকে 84, তার মানে কি হয়েছে বলতো, এখানে এই জায়গার মধ্যে কি হয়েছে বলতো, অবশ্যই আমাদের কি একটা বিটা কণা নির্গত হয়েছে, কারণ ভর এক, পারমাণবিক সংখ্যা এক বাড়ছে, পারমাণবিক সংখ্যা এক কি হয়েছে বাড়ছে। পারমাণবিক সংখ্যা যদি এক বাড়ে তাহলে কি হয় বলতো, একটা বিটা কণা নির্গত হয়, তার মানে বিটা কণা ক্ষয় হয়েছে। এই যে বিটা ডি কে, এটা অর্থাৎ বিটা কণা ক্ষয় হয়েছে। ওকে, এটা খুবই সহজ, বুয়েট কত সালে 13-14 সালের কোশ্চেন। তারপরে দেখো ঢাকা ইউনিভার্সিটি 20-21 সালের কোশ্চেন, কি বলছে, অ্যালুমিনিয়াম হিলিয়াম মিলে সিলিকন তৈরি করছে, নিউক্লিয় বিক্রিয়াতে অনুপস্থিত কণাটি কত। তাহলে ভাই এখানে কত আছে বলতো, 27 আর 4 কত 27 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত 30 প্লাস আমি ধরলাম কত এক্স, আমি জানি না এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো 1। আবার এখানে কত আছে, পারমাণবিক সংখ্যা কত বলতো 13 প্লাস 2 ইজ ইকুয়াল টু, ওইটার পারমাণবিক সংখ্যা কত 14 প্লাস আমি ধরলাম কত এক্স এর পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে এক্স কত বের হবে বলতো, 15 থেকে 14 বিয়োগ দিলে 1। তাহলে এমন একটা জিনিস হবে, এমন একটা আমাদের কি থাকবে বলতো, কণা থাকবে এখানে বা পরমাণু হবে, যেটা কি করবে, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা কত 1, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত 1 1। এটা কি বলতো আলটিমেটলি প্রোটন না, এটা কি বলতো প্রোটন। তাহলে প্রোটনের আমাদের কি পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও কত 1, ঠিক আছে। প্রোটনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা কত 1। আর নিউট্রনের কত বলতো, প্রোটনের ক্ষেত্রে কি বলতো, প্রোটনের আমাদের কেমন বলতো, আমি যদি এই যে এক্স এক্স এটা যদি নিউট্রন বলি, তাহলে এখানে এক্স যদি নিউট্রন হতো তাহলে কি হইতো বলতো, এইরকম হইতো। আমি অজানাটাকে এক্স ধরবো, ঠিক আছে, অজানাটাকে কি ধরবো এক্স ধরবো। তাহলে এক্স এর আমাদের যদি পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা 1 1 হয় তাহলে সেটা কি বলতো প্রোটন। আর যদি আমাদের কি হয়, এখানে যদি ভর সংখ্যা 1 হয় আর পারমাণবিক সংখ্যা যদি 0 হয় তাহলে সেটা হবে কি বলতো নিউট্রন, সেটা হবে কি নিউট্রন। আর আলফা কণার ক্ষেত্রে কি হবে বলতো, আলফা কণা যদি আমি এক্স ধরি তাহলে হবে কত 4 2, ঠিক আছে 4 2। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপর দেখো আমাদের কি বলছে, একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে এবং একটি বিটা কণা নিঃসরণ করে। একটা নিউক্লিয়াস কি করে, একটি নিউট্রন গ্রহণ করে আর একটা বিটা কণা নিঃসরণ করে, ও দুইটি আলফা কণায় পরিণত হয়। আদি নিউক্লিয়াস এ ও জেড কত, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের যে কোনো সময় আসবে, ঠিক আছে, একাডেমিক এবং অ্যাডমিশন দুটার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালের কোশ্চেন, একটু খেয়াল করে দেখো কি বলছে। আমি ধরলাম সেই পরমাণুটা কি বলতো আমাদের এক্স, সেই কণাটা কি এক্স, ঠিক আছে, যার আমাদের ভর সংখ্যা কত ধরলাম এ এবং পারমাণবিক সংখ্যা কত জেড, যেটা আদি পরমাণু, সেই আদি পরমাণু আমি ধরলাম এক্স, তার মানে ভর সংখ্যা এ আর কি জেড। এখানে কি করছে, এইটা নিউক্লিয়াসটা একটা নিউট্রন গ্রহণ করছে, তাহলে এই পরমাণুটা কি করছে বলতো একটা নিউট্রন গ্রহণ করছে। তাহলে একটা নিউট্রন যদি গ্রহণ করে তাহলে কি হবে বলতো, যে এক্স যে পরমাণুটা হবে সেটা হবে কি বলতো এখানে আলটিমেটলি জেড, এটা কত হয় বলতো এ প্লাস 1 না, কারণ এখানে তো 0, জেড প্লাস 0 মানে কি 0, আর এ প্লাস 1 মানে কি 1। অর্থাৎ নিউট্রন গ্রহণ করছে মানে কি, তাহলে ভর সংখ্যাটা গ্রহণ হয়েছে। এটা আবার কি করছে বলতো, যে একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণায় নিঃসরণ করে, আবার এটা আবার কি করছে একটা বিটা কণা নিঃসরণ করছে। তাহলে বিটা কণা যদি নিঃসরণ করে, তাহলে বিটা কণা নিঃসরণ করলে কি হবে বলতো, বিটা কণা নিঃসরণ করলে আমাদের যেটা হয় সেটা হলো ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, মানে এ প্লাস 1ই থাকলো আর পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, তার মানে জেড প্লাস 1। এটা আবার কি করছে বলতো, এটা আবার তৈরি করছে, এটা আমাকে কি করছে দুইটা আলফা কণায় পরিণত করছে, ঠিক আছে 2 আলফা, অর্থাৎ 2 আলফা মানে কি বলতো 2 হিলিয়াম 2 4, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা কি, এই যে এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, এখানে ধাপ, তিনটা ধাপ। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি লেখা যায়, যে এই যে এক্স ইজ ইকুয়াল টু কত হিলিয়াম না, অর্থাৎ এক্স আমি কি পাইলাম এ প্লাস 1 জেড প্লাস 1, এটা তৈরি করছে কি বলতো আমাদের দুইটা হিলিয়াম বা দুইটা আলফা, তার মানে কি 2। এটা লাস্টের ধাপটা যদি আমি দেখি তাহলে এখানে কি হবে বলতো, সুতরাং এ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো 2 ইন্টু 4 না, অর্থাৎ 8, আর জেড প্লাস 1 কত হবে বলতো, এটা ভর সংখ্যা ইজ ইকুয়াল টু এটার ভর সংখ্যা, এটার পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু এটার পারমাণবিক সংখ্যা, আমরা তো জানি। তাহলে কত, একটা হলো একটা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে দুইটার কত হবে 4। তাহলে এখান থেকে দেখো তো এ ইজ ইকুয়াল টু কত হবে 7, আর এখান থেকে বি ইজ ইকুয়াল টু কত হয় 3, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে 7 3, এই যে সি নাম্বার অ্যান্সার 7 3। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমি আবারও বলছি দেখো, এরকম যদি থাকে যে আসলে আদিতে কোন পরমাণু ছিল সেটা তোমাদের দেওয়া নাই, তাহলে তুমি এটা ধরে নিবা এক্স একটা পরমাণু, তাহলে ভর সংখ্যা কত এ, পারমাণবিক সংখ্যা কত জেড। এখন যে যে শর্ত বলছে নিউট্রন গ্রহণ করছে, তার মানে আমি একটা নিউট্রন দিলাম,
নিউট্রন গ্রহণ করা মানে কি এক ভর এক গ্রহণ করছে, তাহলে ভর কত হলো, যা ভর ছিল সেটা তো আমি জানি না, সেটা ধরছে কি এ, তার মানে এর সাথে এক যোগ হইলো, পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নাই। আবার এটা কি করছে, বিটা কণা নির্গত হয়েছে, বিটা কণা নির্গত হওয়া মানে কি বলতো, ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাহলে A+1 ছিল A+1 আছে, এবং বিটা কণা নির্গত হওয়া মানে কি পারমাণবিক সংখ্যা এক বাড়বে, তার মানে কি Z+1। এইটা আবার কি করছে আমাদের, দুইটা হিলিয়াম বা দুইটা আলফা নির্গত করছে, তাহলে আমার লাস্ট ধাপটা কি এটা, তাহলে এখানে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু এখানকার ভর সংখ্যা, এখানকার পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু এখানকার পারমাণবিক সংখ্যা, তাহলে কত হলো বলতো 7 3। খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বেসিক এমসিকিউ। তারপর দেখো নিচের সমীকরণে ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া দেখানো হয়েছে। তো খালি বাক্স মানে খালি বাক্সটিতে কি হবে, খালি বাক্স কোনটা ছিল, খালি বাক্স ছিল এই যেটা, এটা ধরো খালি বাক্স, ঠিক আছে, এটা আমাদের কি খালি বাক্স, তাহলে এটা যদি খালি বাক্স হয়, এই খালি বাক্স কি হবে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি খালি বাক্সটা কি বলতো ভর সংখ্যার না, খালি বাক্সটা কি ভর সংখ্যার, তাহলে আমাদের ভর সংখ্যা ইকুয়াল ধরে করব, তাহলে কত হবে 235 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই খালি বাক্সে আমি ধরলাম কি এক্স সংখ্যা হবে, লিখলাম কি এক্স প্লাস কত বলতো, এখানে এটার ভর সংখ্যা কত 92 প্লাস এখানে দেখো একটা নিউটনের ভর 1, তাহলে 3 আছে, তাহলে 3 ইন্টু 1 3টা নিউটন। তো এখানে কত হবে বলতো 236 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 প্লাস 92 কত বলতো 95, তাহলে এক্স আমি যদি 236 থেকে 95 বিয়োগ দিই কত হবে 141। সো আমাদের অ্যান্সার কত 141। খালি বাক্সটিতে কি কোন নিচের কোন সংখ্যাটি হবে, আগে বুঝতে হবে খালি বাক্সটি কি নির্দেশ করতেছে, ভর সংখ্যা নাকি পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা নির্দেশ করলে তাহলে বিক্রিয়কের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কত উৎপাদের ভর সংখ্যা, এটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে যে পোলোনিয়াম, এই যে এটা এর আলফা বিকিরণের মাধ্যমে প্রাপ্ত মৌল কত, তাহলে এখান থেকে আলফা বিকিরণ হয়েছে, আলফা বিকিরণ হলে এখান থেকে কত কমবে বলতো, আলফা বিকিরণ মানে কি বলতো, আলফা বিকিরণ মানে এটা থেকে কমবে কত 4, আর এই যে পারমাণবিক সংখ্যা কমবে কত 2, তাহলে আমাদের 214 থেকে কত 214 থেকে যদি আমি 4 কমি তাহলে কত হবে 210, আর 84 থেকে যদি আমাদের 2 কমে পারমাণবিক সংখ্যা তাহলে কি হবে বলতো 82। আলফা বিকিরণ, আলফা মানে কি বলতো আমাদের 4 2, আমি লিখিয়ে দিছি একটু আগেও লিখছি যে আলফা কণা নির্গত হওয়া মানে কি ভর সংখ্যা কমবে কত 4, পারমাণবিক সংখ্যা কমবে কত 2, সো সেই জিনিসটাই হবে। সো আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো, এখানে অ্যান্সার হবে এটা, ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের এটা। তারপরে দেখো কি বলছে, নিম্নের কোনটি একটি নিউক্লিয় ফিউশন বিক্রিয়া প্রদর্শন করে যেটি থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হয়, ঠিক আছে, নিউক্লিয় ফিউশন কি বলছে, ফিউশন, ফিউশন মানে কি, ফিউশন মানে একাধিক মৌল মিলে একটা মৌল সৃষ্টি করবে, একটা পরমাণু সৃষ্টি করবে। আচ্ছা দেখো এখানে আমাদের এই বিক্রিয়াটা কি একটা থেকে দুইটা হয়েছে, তার মানে এটা বাদ, তারপর দেখো এটা কি একটা থেকে দুইটা হয়েছে, এটাও বাদ, এখানে একটা থেকে কি আমাদের দুইটা হয়েছে, এটাও কি বাদ, এখানে দেখো দুইটা থেকে একটা হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো এটা, কারণ ফিউশন মানে কি বলতো জোড়া লাগবে, ফিউশন মানে কি জোড়া লাগবে, ঠিক আছে। তো তারপর দেখো বিসমাথ আইসোটোপ হতে একটি আলফা কণা নিঃসরণ ফলে প্রোডাক্ট আইসোটোপ হবে, এখান থেকে কমবে কত বলতো 214 থেকে 4 কমলে হবে 10, আর 80 থেকে আমরা যদি 4 2 কমে তাহলে কত হবে বলতো 81, তাহলে 210 আর 81 কোনটা হবে অ্যান্সার আমাদের, এটা অ্যান্সার, ঠিক আছে 210 81। ওকে, একদম সহজ না বলতো। তারপর আমাদের ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসের ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত, এটা তো আগেই জানো যে আমাদের কত হবে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট, একদম থিওরিটিক্যাল, ঠিক আছে। তো এই ছিল আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্লাস, ঠিক আছে। নিউক্লিয়ার বিক্রিয়া থেকে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে, পাশাপাশি আমাকে কি পরিমাণ শক্তি নির্গত হবে এটা বের করতে বলে, ভাই কি পরিমাণ শক্তি নির্গত হবে যদি আমাকে এটা বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে বলতো, অবশ্যই তোমাকে যেমন যদি আমি তোমাদের দেখাই যে এখানে ধরো এই বিক্রিয়া, এই যে প্রথম যেটা বললাম, প্রথম যে বিক্রিয়াটা ছিল, হ্যাঁ প্রথম বিক্রিয়াটা কি ছিল আমাদের এখানে, এখান থেকে তোমাকে যদি বলে যে কি পরিমাণ শক্তি নির্গত হবে, তার মানে অবশ্যই তোমাকে কি ভর ত্রুটি বের করতে হবে, দেন তোমাকে বন্ধন শক্তি বের করতে হবে। আর যদি আমাকে বলে গড় বন্ধন শক্তি কত, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ভর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা আগের ক্লাসে তোমাদেরকে পড়াইছি। তো আগের ক্লাস ভর ত্রুটি যেটা আছে, ভর ত্রুটি কিন্তু তোমার কি বলতো নিউক্লিয়ার বিক্রিয়া দিয়েই তোমাদের কিন্তু কোশ্চেন গুলা আসে, ঠিক আছে, বিভিন্ন ভর দেওয়া থাকে সেখান থেকে ভর ত্রুটি বের করতে হয়। তো এই ক্লাসের মাধ্যমে আমাদের নিউক্লিয়ার যে ফিজিক্স অর্থাৎ পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান টোটাল চ্যাপ্টারটা আমরা শেষ হয়ে গেল। টোটাল 7টা ক্লাস নিয়েছি, অবশ্যই তোমরা ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে এতটুকু বলতে পারি তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের যতটুকু দরকার, যত ধরনের কনসেপ্ট দরকার সবকিছুই কিন্তু তোমরা এইখানে পেয়ে যাচ্ছ।
নেক্সট তোমাদের কোন অধ্যায় পড়াবো সেটা অবশ্যই কমেন্টে জানাও, যে নেক্সট তোমাদের কোন অধ্যায়টা শুরু করব। আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের হাতে যে সময় আছে এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি সময়গুলো কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি সময়গুলো মানে কাজে লাগাইতে না পারো তাহলে কিন্তু বেলা শেষে একটা সময় এসে তোমার খুবই আফসোস করতে হবে। তো জীবনে যাতে আফসোস করতে না হয় এজন্য তোমরা এখন থেকেই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ো। আমার জায়গা থেকে আমি তোমাদের ফিজিক্সের সব অধ্যায় একদম বেসিক থেকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে শেষ করে দেব। তো তোমরা জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে এবং পাশাপাশি নোট করতে হবে। নোট না করলে পড়াশোনা করে কোনো লাভ নাই। নোট করে তোমরা ওই যে আমার যে পেজ আছে আলটিমেট ফিজিক্স, সেই পেজে অবশ্যই পোস্ট করবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।